প্রেগনেন্সি ৯ মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে পা রাখতেই সতীনের মুখোমুখি হলাম আমি। সে লোকমুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি। আমার আগেও সে একটি বিয়ে করেছে, ইভেন এখনো তার প্রথম স্ত্রী রয়েছে। প্রথম সংসারে তার ৫ বছরের একটি মেয়েও আছে। অথচ আমাদের বিয়ের আগে খুনাক্ষরে সেসব টের পাইনি আমি। এসব কিচ্ছুটি স্বীকার করেনি সে। হয়তো এই সত্য কখনো জানাও হতো না যদি আমি আজ নিজ থেকে তার খোঁজে না আসতাম। মানুষটা নিখুঁত ভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে। আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী। অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী, আপনার সতীন, কি বিশ্বাস করবেন আপনি? আমার কথা সে প্রচন্ড রকমের রেগে যায়। অচেনা এক মেয়ের মুখে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে রাগটাই স্বাভাবিক। নারী তার স্বামীকে নিয়ে ভাগাভাগি কোনো কালই সহ্য করতে পারে না। আমিও পারছি না, আমার সতীনও পারবে না। সে আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, এই মেয়ে, কি সব ফালতু কথা বলছিস তুই? এক্ষুনি বের হ তুই আমার বাসা থেকে। আমি কোনো ফালতু কথা বলছি না। তার সাথে রিলেশন করে আমার বিয়ে হয়েছিল। আমি শহরের মেয়ে, আমাদের পাশের ফ্ল্যাটেই ছিল তার ফ্ল্যাট। সে ওখানে চাকরি করতো, ফ্ল্যাটে একাই থাকতো। ওখানে সবাই জানতো সে অবিবাহিত, মা বাবা গ্রামে থাকে। কিছুদিন যেতে না যেতেই সে সরাসরি বিয়ের প্রস্তাব দিল আমায়। আমি তখন অমত করলাম, তবে ধীরে ধীরে আমিও বুঝে গেলাম আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আমাদের প্রেম হলো। আসলে আমি যেটাকে ভালোবাসা বা প্রেম ভাবতাম, এখন বুঝলাম ওটার নাম ছিল পরকীয়া। খুনাক্ষরে বুঝতে পারিনি আমি তার চালাকি। সে বুঝতেও দেয়নি। বিয়ের সম্বন্ধ নিয়ে সে আমার মায়ের কাছে যায়। আমার মা প্রথমে রাজি হয়নি, তবুও সে হাল ছাড়েনি। বিভিন্ন কৌশলে আমার মাকে সে রাজি করালো। ছেলে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, তাই আমার পরিবার আর অমত করলো না। এরপর সে তার বাবা মাকে গ্রাম থেকে আসতে বলল। তারাও আমাকে পছন্দ করলেন। এভাবে বিয়েটা হলো আমাদের। বিয়ের পরপরই তারা গ্রামে চলে যায় আর আমরা শহরে থাকতে শুরু করি। মাঝে মধ্যে এসে ছুটিতে গ্রামে যেত, কিন্তু আমাকে নিয়ে যেত না। আমি যেতে চাইলে বলতো, তোমার অনার্স শেষ হলে একেবারে ধুমধাম করে তুলে নিয়ে যাব। উনি যেই কয়দিন গ্রামে ছুটিতে থাকতো সব সময় ব্যস্ত থাকতো। তখন খুব একটা কথা হতো না আমাদের, হলেও দিনের বেলা টুকটাক হতো। হবেই তো, আজ বুঝলাম সেই কারণ। সে গ্রামের কথা বলে চলে যেত তার প্রথম স্ত্রী আর সন্তানের কাছে। তারাও তো এসব জানে না, আর আমিও তো সরল ছিলাম। সে যা বোঝাতো তাই বুঝতাম। আমার প্রেগনেন্সির ৮ মাস হতেই হঠাৎ সে গ্রামের কথা বলে বাসা থেকে বের হয়ে এলো। এরপর মানুষটা হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। আমার সাথে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ। অসুস্থ শরীরে স্বামীর চিন্তায় আমি শেষ। কি হলো মানুষটার, কোথায় আছে? এই প্রথমবার তার দেওয়া গ্রামের ঠিকানায় গেলাম আমি আর আমার মা। সেই ঠিকানা ছিল ভুয়া। আসলে সেখানে তাদের কেউ থাকে না। পরে শুনতে পাই আমাদের বিয়ে যারা তার বাবা মা হয়ে এসেছিল তারা আসলে তার কেউ না। এত এত সত্যের মুখোমুখি হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তবুও শেষটা দেখতে তার খোঁজ করলাম। আমার কাছে তার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল। সেখান থেকে তার আসল ঠিকানা খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম মানুষটাকে। এখানে এসে শুনতে পেলাম আরেক সত্য, যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মানুষটাকে এতটা বিশ্বাস করলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। কি হবে আমার অনাগত সন্তানের? আমি নিজেকে তবুও যথাসম্ভব সামলে নিলাম। আমি একটু শক্ত হয়ে তাকে বললাম, আমি সত্যি বলছি আপা, এটা আমারও স্বামীর ঘর, এখানে আমারও অধিকার রয়েছে। আমার কথা শুনে আমার সতীন হিতাহিত জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলো। আমাদের কথা শুনে সেখানে উপস্থিত হলো আমার স্বামী মাহিম, তার কোলে তার মেয়ে। মেয়েটা খুব মিষ্টি। আমার সতীনও সুন্দরী। কত সুন্দর সুখী পরিবার ছিল তার। সেই পরিবার রেখেও আমার জীবনটা নষ্ট করলো। আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে। মানুষটা আমায় এভাবে ঠকালো। আমাকে নিজের বাড়িতে দেখে মাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তনয়া, তুমি এখানে? হ্যাঁ আমি না আসলে তো কখনো জানতেই পারতাম না এসব। তুমি আমায় এভাবে ঠকালে কেন মাহিম? সত্যি যখন শুনেই ফেলেছ, তাহলে আর মিথ্যা বলে লাভ কি? তুমি আমার মোহ ছিলে তনয়া। ও সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল, তাই আমি রাগের বশে বিয়ে করে ফেলি তোমায়। মোহ কেটে গেছে এখন, আর আমি তোমাকে চাই না। তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। তুমি এখান থেকে চলে যাও তনয়া। লোক জানাজানি হলে আমার সমস্যা হবে। মেয়ে আছে আমার, তার ভবিষ্যৎ আছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। গড় গড় করে খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল মাহিম। আমি অবাক হয়ে শুধু আওড়ালাম, ছি মাহিম, তুমি এতটা নিয়ে এভাবে এত জঘন্যভাবে কেন ঠকালে আমার? সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠল আমার সতীন। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আমায়। তার স্বামীর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি নাকি ভুলিয়ে ভালিয়ে নিজের শরীর দেখিয়ে বিয়ে করেছি তাকে। আমার স্বামী নির্বাক। আমার সতীন তার সামনে থেকেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। আমি তবু নিজের সন্তানটার কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাত পায়ে ধরে একটু আশ্রয় চাইলাম, কিন্তু ওরা আমায় এতটুকু আশ্রয় দিল না। অবশেষে আমার স্বামী মাহিম একটা অবাক করার সিদ্ধান্ত নিল। বলল, সন্তান যেহেতু আমার, তাই দায়িত্ব না হয় আমিই নিব। তবে তোমার দায়িত্ব আমি নিতে পারলাম না। আমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি। একটা মানুষকে বিশ্বাস করে ভালোবেসে আমার জায়গা হলো শেষমেশ রাস্তায়। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে আমার। বাস স্টেশনের ফুটপাতে নিস্তেজ হয়ে বসেছিলাম আমি। কতক্ষণ ধরে এভাবে বসে আছি খেয়াল নেই। আচমকা হুঁশ ফিরল এক ভিখারিনীর ডাকে। ভেবেছিলাম টাকা পয়সা চাইতে এসেছে। আগ্রহ দেখালাম না, বরং বিরক্ত হলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন, আমি ভিক্ষা চাইতে আসিনি। এই পুরো স্টেশনটাই আমার বাড়ি। রাস্তার ওই পাশটাতেই থাকি আমি। এই শহরে তো তোমাকে আগে দেখিনি। সেই দুপুর থেকে তোমাকে এখানে
বসে থাকতে দেখছি। এখন তো সন্ধ্যা নেমে এলো, অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তারা নেই। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? হকচকিয়ে উঠলাম আমি, চারপাশে তাকালাম। আট পৌরে শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে আমার সামনে। বয়সের ভারে কুচকে গেছে চামড়া। অভাবের কষ্টে ম্লান সৌন্দর্যের মাঝেও তার মুখে এক ধরনের অদ্ভুত মায়া। কেন যেন এই মুহূর্তে এই মানুষটাকে নিজের আপন কেউ মনে হলো। রাস্তার ভিখারীদের সাধারণত শুদ্ধ ভাষায় কথা বলতে দেখা যায় না, কিন্তু এই বৃদ্ধা স্পষ্ট উচ্চারণে কথা বলছে। কিছুক্ষণ চুপ থেকে আমি অবশেষে জিজ্ঞেস করলাম, খালা কয়টা বাজে? বৃদ্ধা পান খাওয়া মুখে মৃদু হাসলেন, তারপর বললেন, আমার তো ঘড়ি নেই মা, আমাদের সময় দেখার প্রয়োজন হয় না। গাড়ির শব্দ আর পেটের ক্ষুধাই আমাদের সময়টা বুঝিয়ে দেয়। ও মেয়ে, কোথায় যাবে তুমি? তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতি। এই শরীরে এখানে বসে আর বেশি দেরি করো না, জায়গাটা খুব একটা ভালো না। আমার জায়গার মতো আপাতত নির্দিষ্ট কোনো জায়গা নেই খালা। এই শহরের এক পুরুষ আমাকে নির্মম ভাবে ঠকিয়েছে, তাই কোথায় যাব, কার কাছে যাব তার কোনো উত্তর আমার কাছে নেই। খালা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই। হয়তো এক দুঃখিনী আর এক দুঃখিনীর বোঝা নিজের ঘাড়ে সেধে চাপাতে চায় না, অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল, জানি না, আমি জানতেও চাই না। নিজের রংচটা ব্যাগটা থেকে হাতড়ে হাতড়ে কিছু খাবার বের করছে। আমি কেন জানি সেদিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছি। বড্ড তৃষ্ণা লেগেছে। আমি নিজের কাঁধের ব্যাগটা খুঁজতে লাগলাম, কিন্তু ব্যাগটা আর পাচ্ছি না। কোলের মধ্যে অবহেলায় মোবাইলটা পড়ে আছে, কিন্তু ব্যাগটা কোথায় গেল? এখানে আর নেই। আমার পাশেই সাইড ব্যাগটা রাখা ছিল, সেখানে বেশ কিছু টাকাও ছিল, এখন আর সেটাও পাওয়া যাচ্ছে না। কত লোক আসা যাওয়া করে, কেউ হয়তো সুযোগ বুঝে নিয়ে গেছে। নিজের চলার জন্য রাখা টাকা পয়সাটাও হারিয়ে আমি আরো একবার হতাশ হলাম। হঠাৎই খালা বলে উঠলো, ও মেয়ে, তোমার ভিখারিনী খালার এই খাবার তুমি খাবে? খেলে নাও। কোনো কথা না বলেই তার দেওয়া খাবারগুলো এক প্রকার ছিনিয়ে নিয়ে খেতে লাগলাম। এই শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে খেতে অমৃত মনে হচ্ছে। খাওয়া শেষে অনুতপ্ত হয়ে খালাকে বললাম, আপনি কি খেয়েছিলেন খালা? আমার ক্ষুধা নেই মা, ক্ষুধা যাতনা সহ্য করার ক্ষমতা আমার আছে। খালা আমাকে কিছু বলতে না দিয়েই ওখান থেকে চলে গেল ব্যস্ত ভঙ্গিতে। একজন ভিখারিও আমার দুঃখ বুঝলো, বুকের তীব্র দহন অনুভব করলো। অথচ আমার স্বামী, যাকে আমি এতটা আপন ভেবেছি, এতটা কাছে রেখেছি, সেই তুমিও আমাকে বুঝলে না। তখনই মনে মনে স্থির করলাম, এই শহর থেকে আমি আর নিজের শহরে ফিরবো না। না না, তার প্রতি আর আমার কোনো টান নেই, ভালোবাসাও নেই, রয়েছে ঘৃণা আর তার শেষ পরিণতি দেখার ইচ্ছা। কোলে থাকা ফোনটা হাতে নিতেই দেখলাম মায়ের হাজারো ফোন। মা জানে না আমি এখানে এসেছি, ওদের কাউকে কিছু না বলেই আমি এখানে এসেছিলাম। আমার মা বোন নিশ্চয়ই এতক্ষণে আমার চিন্তায় অস্থির হয়ে আছেন। এমনিতে অসুস্থ শরীর নিয়ে ওরা আমাকে ছাড়তে চায়নি। এসব ভাবনার মাঝে এই কল দিলাম মাকে, কিন্তু ফোন ধরলো আমার ছোট বোন তন্নি। তুই কোথায় আছিস আপু? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? আমাদের কাউকে কিছু না বলে কোথায় গেলি হঠাৎ? ভাইয়ার খোঁজ পেয়েছিস? পেয়েছি। এ কি আপু, তোর কণ্ঠ এমন লাগছে কেন? ঠিক আছিস তুই? কি হয়েছে? আমি মৃদু হাসলাম। বোনটা আমাকে না দেখেই ওর আপুর গলার স্বর ধরে ফেলেছে। আমি ঠিক আছি। মা কোথায়? মায়ের কাছে ফোনটা দে। তনু, তুই কোথায় আছিস? তুই ঠিক আছিস? মা, মাহিমকে পেয়েছি। জামাই কেমন আছে? কি হয়েছিল ওর? আমি আর মায়ের কাছে নিজেকে সামলাতে পারলাম না, কেঁদে ফেললাম। আমি এবার মাকে ভেঙে চুরে সবটা বললাম। সবটা শুনে আমার মা ছিলেন বাক্যহারা। এরপর আচমকা বুক ভরা আক্ষেপ নিয়ে শুধালো, স্বামী ছাড়া এই পৃথিবীতে বিধবা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য বড্ড কঠিন রে মা। আর যদি তোদের বাবা বেঁচে থাকতো, মাথার উপর তোদের বড় একটা ভাই থাকতো, আমাদের আর ঠকতে হতো। ওরা ঠিক ওই বিয়ের সময় ছেলের বাড়ি ঘরের খোঁজ খবর নিত। আমরা আবারও হেরে গেলাম বিশ্বাসের কাছে। নষ্ট করলো আমার ফুলের মতো মেয়েটা জীবন। হায় আফসোস, আমি কেন একটিবার নিজে গিয়ে ওই বাড়িতে খোঁজ নিয়ে এলাম না। মা কাঁদছে, তন্নিও কাঁদছে, কিন্তু আমার কান্না থেমে গেছে। এই পৃথিবীতে আরো একবার মনে করিয়ে দিল আমার বাবা নেই। মাকে বললাম, আমাকে বিকাশে কিছু টাকা পাঠিয়ে দাও তো মা, চলার মতো টাকা নেই, ব্যাগটাও হারিয়ে গেছে। মা সব কথা মেনে নিল বিনা বাক্যে, শুধু বলল, আমিও আসতেছি, সাবধানে থাকিস মা। মা বিকাশে টাকা পাঠিয়েছে, আমি কিছু টাকা হাতে তুলে নিলাম। অচেনা আমাকে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে দেখে যাচ্ছিল কয়েকজন লোকজন। তারা কৌতূহল হয়ে এবার জানতে চাইলো কে আপনি। আমি আর চুপ থাকতে পারলাম না, মানুষজনকে শুনিয়ে শুনিয়ে বললাম, আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী, ও আমাকে ঠকিয়েছে। আমি আর সবকিছু যখন জানলাম, ওরা অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মানুষ জানুক এই শহরে একটা নিকৃষ্ট জীব রয়েছে যে দুজন নারীকে নিখুঁত ভাবে ঠকিয়েছে। ভাবলাম এই সমাজের মেয়েরা আমাকে দেখুক, শিখুক নির্মম বাস্তবতাকে। আমায় নিয়ে আজ সন্ধ্যায় সালিশ বসেছে। এখানকার স্থানীয়রা এলাকার চেয়ারম্যানকে খবর দিয়েছে। আমি এখন বসে আছি চেয়ারম্যানের ক্লাবে। আমাকে ঘিরে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাদের মাঝখানে আমি। অন্য এক পাশে মাহিমা তার প্রথম স্ত্রী কন্যা। ওরা দুজনই আমার দিকে বিরাস মুখে তাকিয়ে আছে। মাহিম একটু পরপর আমার দিকে রক্তিম চোখে তাকাচ্ছে। ওরা হয়তো ভাবতেই পারেনি আমি এমন কিছু করব। আমি একটু হেসে ভাবলাম, আমি এক চুলো ছাড় দিব না। তুমি শুধু নারীর ভালোবাসাটাই দেখেছো মাহিম, তার মুখ ফিরিয়ে নেওয়ার তোপ দেখনি। আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দিব তোমার। এর মধ্যে চেয়ারম্যান সাহেব অচেনা আমাকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে কে তুমি, কি চাও? আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী, আমি মাহিমের শাস্তি চাই। আচমকা উপস্থিত সবাই কেমন কেমন করে তাকালো আমার দিকে। চেয়ারম্যান কিছুক্ষণ বসে রইলেন, এরপর আবারও বললেন, তুমি যে নিজেকে মাহিমের স্ত্রী দাবি করছো তার প্রমাণ কি? তোমাকে তো আমরা কেউই চিনি না, জানি না, কখনো দেখিনি। হুট করে তুমি কিভাবে মাহিমের স্ত্রী হয়ে যাও? আমাদের জানাশোনা মতে মাহিমে কাজ করতেই পারে না। তুমি কি সত্যি করে বলো, তুমি মাহিমকে ফাঁসাতে চাইছো? আমি এবার শব্দ করে হাসলাম। এ হাসিতে কেবল ঘৃণা আর তাচ্ছিল্য। আমি নিজেকে যথাযথ শক্ত খুলসে আবদ্ধ করে মাহিমের দিকে আঙ্গুল উঁচিয়ে বললাম, ওই যে জানোয়ারটা দেখছেন না, ও একটা প্রতারক।
ভণ্ড ও আমার স্বামী, এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। আজ আমি ওর স্ত্রী, অথচ আপনারা এক এলাকার হয়েও আমাকে চেনেন না, কারণ আমাকে চিনতে দেওয়া হয়নি। তারপরেও আপনাদের প্রমাণ চাই, তাই না? শুনুন তবে, আমি মাহিমের স্ত্রী। এর সবচেয়ে বড় প্রমাণ আমার পেটের অনাগত সন্তান। আপনাদের সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করুন, আমাদের কাবিননামাও চেক করতে পারেন। আমি সবকিছুর জন্য প্রস্তুত। মুহূর্তেই টান টান উত্তেজনা সবাই নড়ে চড়ে বসলো। মাহিম এতগুলো মানুষের সামনে বেশ অপমানিত বোধ কর। সে খেকিয়ে ধমকে উঠলো আমায়। তনয়া, মুখ সামলে কথা বলো। বললাম, তুই রাস্তার কুকুরের থেকে নিকৃষ্ট। তোর মুখোশের আড়ালে চরিত্রটা আরো জঘন্য। ওমা, আমার সতীনও ঝংকার তুললো। ওদের সবাইকে থামিয়ে দিল চেয়ারম্যান সাহেব। বললেন, থামো তোমরা, চুপ করো সবাই। তোমরা নিজেরাই বিচার করবে? তাহলে আমাদেরকে ডাকা হলো কেন? এরপর তুমি বলো মাহিম, তনয়া মেয়েটা কি সত্যি তোমার স্ত্রী? উনি যা বলেছেন তা কি সত্যি? নয়তো আমরা অন্য প্রমাণগুলো দেখতে বাধ্য হব। মাহিম চুপ করে রইল কিছুক্ষণ, তারপর চাপার আগে বলল, তার আর দরকার হবে না চেয়ারম্যান সাহেব। তনয়া যা বলেছে সত্যি বলেছে। তাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তার সঙ্গে আমি আর সংসার করতে চাই না, কারণ ওর সঙ্গে আমার বনিবনার মিল নেই। ও একটা বেশ্যা মহিলা, স্বভাব চরিত্র মোটেও ভালো না। ও ছিল আমার জীবনে করা একটা ভুল। আমি সে ভুল এখন বুঝতে পেরেছি, তাই ওরে এখনই ত্যাগ করতে চাই। আমি আমার প্রথম স্ত্রী সন্তান নিয়ে সুখী শান্তিতে থাকতে চাই। এর মাঝে দ্বিতীয় কোনো অধ্যায় আমি চাই না। আমার নামে বলা মাহিমের জঘন্য কথাগুলো শুনে আমি হতবাক হয়ে তার দিকে চেয়ে রই। অবশ্য তার পক্ষে এসব অসম্ভবের কিছু নয়। আমি নীরব থাকলাম। এখানকার পরিস্থিতি বেশ গরম হলো। সালিশ প্রধান কি বলে আমি তার সিদ্ধান্তের অপেক্ষা করলাম। হঠাৎ চেয়ারম্যান সাহেবকে আমার সতীন ডাকলো। বলল, ভাইজান, একটু এদিকে আসুন, আপনার সঙ্গে আমার কথা রয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড ভুল করেই ফেলেছে, এর একটা সমাধান করা দরকার। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়ালেন। কিছুটা দূরে গিয়ে কি যেন যুক্তি পরামর্শ করলেন। তারা ফিরলেন বেশ কিছুক্ষণ পর। ওখান থেকে এসে চেয়ারম্যান কথার ধরন পাল্টে গেল। দেখুন, মাহিম যেহেতু আপনাকে রাখতে চায় না, সেহেতু আমাদের কিছু করার নেই। আপনি বাড়ি ফিরে যান। আমিও সঙ্গে সঙ্গে কাট গলায় জবাব দিলাম, আমিও তার সঙ্গে সংসার করতে চাই না। আমি শুধু আমার পাওনাটা চাই, আর তার উপযুক্ত শাস্তি চাই, নয়তো ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমার দিকে তাকিয়ে কিছুটা চাপা স্বরে বললেন, কি ভালো হবে না শুনি? আপনি অন্য জায়গা থেকে এসে সরাসরি আমাদের এলাকা ছেলেকে হুমকি দিচ্ছেন? কিসের জোরে? খুব ক্ষমতা আপনার। আপনি সসম্মানে এখান থেকে চলে যান। এর মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। এখন বেশি বাড়াবাড়ি করলে ব্যাপারটা ভালো হবে না। চেয়ারম্যান সাহেব আমাকে যেন নীরবে হুমকি দিল। এবার কিন্তু কিছুটা ভয় পেলাম। আমি কিছু বলতে যাব, তখনই একজন বৃদ্ধ লোক আমাকে চোখের ইশারায় থামতে বলে। তিনি এখানকার মেম্বার। লোকটিকে বেশ সৎ মনে হলো। জগতে সবাই খারাপ হয় না, কত শত খারাপের ভিড়ে কিছু ভালো লোক থাকে। আমার পাশে এসে বললেন, চেয়ারম্যান সাহেব মাহিমদের আত্মীয়, তুমি তার কাছে সঠিক বিচার পাইবা না। এখান থেকে তুমি বুদ্ধি করে চলে যাও আর থানায় যাও। এরপর সালিশি সিদ্ধান্ত হলো আমি বাড়ি ফিরে যাব। মাহিম আর তার স্ত্রী অনেকক্ষণ পর বিজয়ীর হাসি হাসলো। ওদের উদ্দেশ্যে কেবল একটা কথা বললাম, আমায় ঠকিয়ে আপনারা আজ হাসছেন। বিশ্বাস করুন, আপনাদের এই হাসিটা দীর্ঘস্থায়ী হবে না, কারণ আপনাদের রব আমারও। এই রব তার কোনো বান্দাকেই ঠকায় না। দেখবেন আপনাদের এই সুখ অচিরেই দুঃখে পরিণত হবে। আপনাদের দেওয়া যন্ত্রণাগুলো যে আমার রুহু অব্দে পৌঁছে গেছে, আমার রুহের হায় আপনাদের ভালো থাকতে দিবে না কখনোই।